আমরা আজকে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এখানে রাইট ফর্ম অফ ভার্ব বলতে ভার্বের সঠিক ফর্মের ব্যাপারে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য রাইট ফর্ম অফ আ ভার্ব। দেখেন, একটি ভার্ব আগে আমার যদি বুঝতে হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা যদি বলি যে একটি রাইট ফর্ম অফ ভার্ব বুঝতে হলে আমার আগে ভার্বের ফর্ম গুলো জানতে হবে। প্রথমে আমরা যদি বলি ভার্ব কি, সেটা তো আমরা জেনেছি না, ভার্বের ক্লাস করেছি আমরা। জি স্যার। হ্যাঁ, ভার্বের ইম্পর্টেন্সটা কিন্তু আমরা দেখেছি। থ্যাংক ইউ। ভার্বের ইম্পর্টেন্স কিন্তু আমরা দেখেছি। এখন আচ্ছা, মার্কেটিং রুমে আছে নাকি বোতলটা? রুমে নিয়ে গিয়েছিলেন একদিন মনে হয়। আচ্ছা, তো রাইট ফর্ম অফ ভার্ব, আমরা ভার্বের বিভিন্ন ফর্ম সম্পর্কে আগে জানবো, তারপরে ডিটেইলে রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে আলোচনা করবো। ভার্ব কি সেটা আমরা ইতোমধ্যেই জেনেছি যে কোনো কিছু করা থাকা বা হওয়াকে ভার্ব বলে, কিন্তু পরীক্ষায় কখনো এটা আসবে না যে ভার্ব কাকে বলে, বা কোনো কিছু করা থাকা বা হওয়াকে যে ভার্ব বলে, এটা কখনো পরীক্ষা আসবে না। রাদার পরীক্ষায় যে জিনিসটা আসবে সেটি হচ্ছে একটি সেন্টেন্স থেকে আপনি ভার্বের ইম্পর্টেন্সটাকে খুঁজে বের করতে পারছেন কিনা। এখন আমি আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি যে একটি ভার্বের ফর্ম কয়টি, আপনারা নিঃসন্দেহে বলবেন কয়টি? তিনটি, তাই না? না, আরো ফর্ম আছে, আসেন দেখি। যদি আমরা ভার্বের ফর্ম বলি, প্রথমে আমরা বলতে পারবো ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম আছে, ভার্বের একটা পাস্ট ফর্ম আছে, তাই তো? আবার ভার্বের একটা পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, আবার ভার্বের একটা পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। এখন এছাড়াও কিন্তু ভার্বের ফর্ম রয়েছে, যেমন একটি ভার্বের জিরান ফর্মও কিন্তু থাকতে পারে। জিরান মানে কি? ভার্বের সাথে ভার্ব এবং নাউনের মতো করে কাজ করবে। এছাড়াও ভার্বের বেস ফর্ম বলে একটি ফর্ম আছে, এছাড়াও ভার্বের ইনফিনিটিভ ফর্ম বলে একটি ফর্ম আছে, ইনফিনিটিভ ফর্ম বলে একটি ফর্ম আছে। এছাড়াও ভার্বের আমি যদি বলি পার্টিসিপল ফর্ম বলে একটি ফর্ম আছে। ভার্বের ভ্যারাইটিস অফ ফর্ম কিন্তু থাকতে পারে, এবং এই ফর্মগুলো নিয়েই আমাদের কাজ। আমরা টেন্সের ক্লাস করেছি না? টেন্সের ক্লাসে আমরা বুঝেছিলাম যে কোন টেন্সটি আসলে কিভাবে কাজ করে থাকে, কোন একটা শব্দ কোন একটা টেন্সে থাকলে সেই টেন্সে আমরা কিভাবে কাজ করে থাকবো, এই জিনিসগুলো আমরা কিন্তু দেখেছিলাম। এখন টেন্স ছাড়াও আমাদের রাইট ফর্ম অফ ভার্বে আমরা দেখবো যে কিছু শব্দ আছে যে শব্দগুলো কোন একটা পার্টিকুলার টেন্সকে আসলে বোঝায়। কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো কোন একটা পার্টিকুলার টেন্সকে ডিফাইন করে বা কোন একটা পার্টিকুলার টেন্সের দিকে আঙুল দিয়ে দেখায়। সেই শব্দগুলো সম্পর্কে আমরা জানবো, এবং সেই শব্দগুলো কোন একটি সেন্টেন্সে থাকলে কোন টেন্স রিলেটেড কাজ করতে হবে সেটি আমরা জানবো। ঠিক আছে? যদি আমরা বলি ইনফিনিটিভ, জিরান্ডের উপরে বেস ফর্ম লেখা। এখন থেকে যদি আমরা বলি একটি ভার্বের বেস ফর্ম সম্পর্কে, আগে এই ফর্মগুলো সম্পর্কে আমরা একটু বুঝে নিই। আসেন, যখন বলা হচ্ছে বেস ফর্ম, হোয়াট ইজ দ্য বেস ফর্ম অফ আ ভার্ব? বলেন তো, বেস ফর্ম কি? ভার্বের প্রেজেন্ট ফর্মই তো স্যার বেস ফর্ম। স্যার ভার্বের অপরিবর্তিত রূপ। এক্স্যাক্টলি। যে বলছেন যে স্যার ভার্বের প্রেজেন্ট ফর্মই বেস ফর্ম, খেয়াল করে দেখেন গোজ, এটা কি প্রেজেন্ট না? জি স্যার। ঠিক তেমনি আপনি যদি বলেন গো, এটা কি প্রেজেন্ট না? জি স্যার। দুটোই তো প্রেজেন্ট। তাহলে আপনি বেস ফর্ম কোনটাকে বলবেন? স্যার গো। গো, এক্স্যাক্টলি। তার মানে গোটা হচ্ছে বেস ফর্ম, বেস ফর্ম, এবং গোসটাকে আপনি বলতে পারেন প্রেজেন্ট ফর্ম, তাই তো? জি স্যার। প্রেজেন্ট ফর্ম। এখন খেয়াল করে দেখেন, স্যার লেখা বুঝতে সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়? ঠিকই তো আছে, কোনো সমস্যা না, লেখা অনেক বড় আছে। আর কিভাবে লেখা বোঝাবো আমাকে একটু বলেন। আর আচ্ছা দেন, আর কিভাবে লেখা বোঝাবো বলেন একটু। এবার স্বর্ণাক্ষরে লিখতে হবে যদি লেখা বোঝাতে হয়। একটু নেটে প্রবলেম আছে, আপনার নেটটা একটু চেক করে দেখবেন আর কি। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গোজ এবং ভার্বের বেস ফর্ম হচ্ছে গো। এখন খেয়াল করে দেখেন, এই গোটাকে আপনি প্রেজেন্ট বলছেন, বেস বলছেন, এটা কি একই সাথে প্রেজেন্ট ফর্ম না একটি ভার্বের? জি স্যার। ডেফিনেটলি এটা একটা প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম একই সাথে এই গো কথাটি।
তার মানে আমরা বেস ফর্ম সম্পর্কে যেটি বলতে পারি সেটি হচ্ছে কি, একটি ভার্বের বেস ফর্ম হচ্ছে ভার্বের সেই রূপটি যে রূপটির কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ ভার্বের যে জন্মগত রূপ আছে, ভার্বের যে জন্মগত রূপ আছে যার কোনো পরিবর্তন হয়নি, নাম্বার, পার্সন, টেন্স কোনো কিছুর কোনো পরিবর্তন হয়নি, ভার্বটি ঠিক যেভাবে বসার কথা সেভাবেই বসেছে, সেটাই হচ্ছে একটি ভার্বের বেস ফর্ম। তাহলে যদি আমরা বলি একটি ভার্বের বেস ফর্ম হচ্ছে কি, বেস ফর্ম, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো, একটি ভার্ব এর বেস ফর্ম হচ্ছে, বেস ফর্ম হচ্ছে ভার্বটির অপরিবর্তিত রূপ যার কোনো পরিবর্তন হয়নি, যার কোনো পরিবর্তন হয়নি। একটি ভার্বের বেস ফর্ম হচ্ছে একটি ভার্বের অপরিবর্তিত রূপ। স্যার, যাদেরকে আনমিউট করেছেন তাদের কথার কারণে আপনার কথা বুঝতে সমস্যা হচ্ছে, তাই এটা যে হিংসা, এটা আমার কাছে কেন মনে হচ্ছে এটা হিংসা, ঠিক আছে? আপনি মিউটেড হতে যাচ্ছেন, সেজন্য আপনি বলছেন যে স্যার এদেরকে মিউট করে দেন, কেন জেনে আমার কাছে মনে হলো এটা হিংসা। এনিওয়েজ, আমি আরেকটু পরে আনমিউট করে দিচ্ছি সবাইকে। তাহলে যদি আমরা বলি যে একটি ভার্বের অপরিবর্তিত রূপ যার টেন্সের মানে নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী যার কোনো পরিবর্তন হয়নি, তাহলে বেস ফর্ম বোঝা গেল, জি স্যার। কোনো পরিবর্তন হবে না। এবং এখান থেকে আরো একটি জিনিস আমরা লিখতে পারি, সেটি হচ্ছে কি, একটি ভার্বের বেস ফর্ম সবসময় প্রেজেন্ট ফর্ম, কিন্তু প্রেজেন্ট ফর্ম সবসময় বেস ফর্ম আমরা বলতে পারবো? জি না স্যার। জি না। তাহলে যদি আমরা বলি যে একটি ভার্বের বেস ফর্ম সবসময় প্রেজেন্ট ফর্ম হয়, একটি ভার্ব এর বেস ফর্ম সব সময় প্রেজেন্ট ফর্ম হলেও, প্রেজেন্ট ফর্ম হলেও প্রেজেন্ট ফর্ম সব, এবার তো মিউট করে দিতে হবে, রিপিট হচ্ছে কথা। আচ্ছা, প্রেজেন্ট ফর্ম সব সময় বেস ফর্ম নাও হতে পারে, বেস ফর্ম নাও হতে পারে, হতে পারে, ঠিক আছে? তাহলে এটা লিখি আমরা, থ্যাংক ইউ। একটি ভার্বের প্রেজেন্ট ফর্ম সবসময় বেস ফর্ম নাও হতে পারে, লিখেছেন? অবশ্য আপনাদের তো এখন সবাই মিউট করা আছে, ডান ডান লিখতে লিখতে আপনাদের বুড়ো হয়ে যেতে হবে। দু একজনকে আনমিউট করে দেই, তাহলে হয়তো বা আপনাদের লেখা হলে তারপরে বুঝতে পারা যাবে। পরিতোষ রায়, পরিতোষ কেমন আছেন? নমস্কার স্যার। নমস্কার, কেমন আছেন? এই তো কাকলিয়ে আনমিউট করে দিয়েছি। তারপরে হচ্ছে ডলি মুখার্জি, এই রানী মুখার্জির বোন আপনি? ডলি মুখার্জিকে আনমিউট করে দিয়েছে, আবার মিউট হয়ে গিয়েছিলেন। আচ্ছা, লাকিকে আনমিউট করে দিয়েছে। লাকি কেমন আছেন? উম্মে সালমা আনমিউট করে দিয়েছি। আসাদুজ্জামান নূর আনমিউট করে দিয়েছি। কেমন আছেন স্যার? আচ্ছা, তাহলে যেটি বলছিলাম যে একটি ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্মের যে পার্থক্য রয়েছে সেটা আমরা বুঝলাম। জি স্যার। এখন আসেন একটি ভার্বের ইনফিনিটিভ ফর্ম কাকে বলে। হোয়াট ইজ দ্য ইনফিনিটিভ ফর্ম অফ আ ভার্ব? ইনফিনিটিভটাকে যখন আমরা বলি, ইনফিনিটিভটা হচ্ছে সাধারণত টু প্লাস ভার্বের বেস ফর্ম যদি একসাথে দেখতে পান সেটাকে আপনি বলবেন কি? ইনফিনিটিভ। অর্থাৎ আপনি যদি কোন একটি সেন্টেন্সে দেখেন টু প্লাস ভার্বের বেস ফর্মকে একই সাথে ইনফিনিটিভ বলে, একই সাথে ইনফিনিটিভ বলে। টু প্লাস ভার্বের বেস ফর্মকে একসাথে কি বলবেন আপনি? ইনফিনিটিভ বলবেন, তাই তো? জি স্যার। লিখেছেন? জি স্যার। জি স্যার। এখন আসেন, আমরা কিছু কিছু শব্দ আছে যে সকল শব্দগুলো টেন্স কেন্দ্রিক কিছু কাজ করে থাকে, সেই কাজগুলো কি?
বা কোন সকল শব্দগুলো টেন্স কেন্দ্রিক কি কাজগুলো করে থাকে? আমরা এতদিনে টেন্স পড়েছি, যে কোনো একটি টেন্স কিভাবে কাজ করে থাকে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, তাদের ব্যাপারগুলো আমরা পড়েছি। এখন কতিপয় শব্দ আছে, সবসময় তো টেন্স আপনার মেনশন করা থাকবে না সেন্টেন্স, এটাই স্বাভাবিক। তো কিছু শব্দ আছে যে শব্দগুলো কোন একটি সেন্টেন্সে থাকলে আপনি টেন্সগত কিছু কাজ করতে হয়, সেই সকল শব্দের জায়গায় আমরা আজকে চ্যাপ্টারে যাব। দেখেন, কোন কোন সেন্টেন্সে সবসময় বলবে না যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু সেন্টেন্সে যদি অলওয়েজ, অফেন, সামটাইমস, এভরিডে, ডেইলি, রেগুলারলি, নরমালি, জেনারেলি, ওকেশনালি কথাগুলো থাকে, কোন টেন্স সেটি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ অলওয়েজ, অফেন, সামটাইমস, এভরিডে, ডেইলি, রেগুলারলি, নরমালি, জেনারেলি, ওকেশনালি, এই কথাগুলো সবসময় 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 প্রেজেন্ট ইনডিফিনিট। এরপরে দেখেন, প্রেজেন্ট পারফেক্টের কথা বলা হচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনবেন কিভাবে? কোন একটি সেন্টেন্সে অলরেডি, জাস্ট, জাস্ট নাও, ইয়াট, নেভার, এভার, লেটলি, রিসেন্টলি, এই কথাগুলো থাকলে সেটাই হয়ে যায় কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই শব্দগুলো একটু লিখে ফেলেন তো, কোন টেন্সে কোন শব্দগুলো বসায়। লিখেছেন? শেষ হয়নি এখনো। আচ্ছা, লেখেন। দিয়ে রাখলে ভালো হতো স্যার, কি করে রাখলে? মানে লিখতে তো অনেক সময় লেগে যায়, স্ক্রিনশট দিয়ে রাখলে আর কি ভালো হতো। না না, স্ক্রিনশট স্ক্রিনেই থাকে, স্ক্রিনশট স্ক্রিনেই থাকে, লেখা হয় না পরে আর। লিখি স্যার, হয়ে গেছে আরেকটা। আপনাদের ক্লাসেই তো পড়াটা হয়ে যায়, আমার ক্লাসেই তো পড়াটা হয়ে যায়, জি স্যার, সেই জন্য লিখে রাখেন, লিখে রাখেন। লিখছি স্যার। বাকি সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে এই শব্দগুলো যদি আমরা বলি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়ে যায়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়ে যায়। যখন পাস্ট ইনডেফিনিট টেন্সের কথা বলি, পাস্ট ইনডেফিনিট টেন্সে কি আছে? পাস্ট ইনডেফিনিট টেন্সে সাধারণত যে শব্দগুলো থাকে সেটি হচ্ছে ইয়াস্টারডে। ইয়াস্টারডে মানে কি? গতকাল, লাস্ট, লাস্ট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এগো, লং এগো, ওয়ান্স, এই জাতীয় কথাগুলো। এবং পাস্ট কন্টিনিউয়াসে চলে যায় at that time, at that moment. Similarly, present continuous আমি যদি বলি, present continuous সেটা হচ্ছে at this time এবং at this moment, at this moment, এই শব্দগুলো কোন টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে শব্দগুলো একটু লিখে ফেলেন, কোন শব্দগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোন শব্দগুলো পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস। এখন যদি আমরা বলি যে এই জায়গাতে এই শব্দগুলো থাকলে এই টেন্সটিকে আমরা ব্যবহার করতে পারি, তাই তো? এখন আসেন, শব্দ কেন্দ্রিক কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো কোন একটি সেন্টেন্সে থাকলে স্পেসিফিক কয়েকটা টেন্সের কাজ করতে হয়। যেমন কোন একটি সেন্টেন্সে যদি while অথবা when কথাগুলো থাকে, দেখেন while অথবা when কথাগুলোর অর্থ কি? আপনি যখন বলছেন while, তার মানে কি? যখন। আপনি যখন বলছেন when, তার অর্থ হচ্ছে যখন। আমরা while অথবা when কোন একটি সেন্টেন্সে যদি ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা কি করে থাকি? বলি না যখন এটা হচ্ছে তখন এটি করবে না, যখন এটা হচ্ছিল তখন এটি না করলেই পারতে, এমন, তাই তো? আসেন, যদি কোন একটি সেন্টেন্সে while অথবা when থাকে, সেক্ষেত্রে কি করতে হয় আমার? দেখেন, বলা হচ্ছে while অথবা when, যে দুটো সেন্টেন্সের অর্থই হচ্ছে যখন। এখন আমরা এই যখন তখন, আমরা ইচ্ছা করলে আপনাদেরকে আমি রুলস মুখস্থ করাতে পারি, কিন্তু রুলস মুখস্থ করাবো না। রুলস মুখস্থ না করেও আপনি একটু খেয়াল করে দেখেন, যখন বলা হচ্ছে কোন একটি সেন্টেন্সে while অথবা when রয়েছে, সেক্ষেত্রে আমরা মানে যখন তখন কথাগুলো আমরা স্বাভাবিক জীবনে কিভাবে ব্যবহার করে থাকি। আমরা মাঝে মধ্যে খেয়াল করবেন, দেখেন, মানে দেখবেন যে বলে থাকি যে যখন আমি ঘুমাচ্ছি তখন আমাকে ডিস্টার্ব করবে না, তাই না? এমন করে বলে থাকি। আবার মাঝে মধ্যে বলে থাকি যখন আমি কথা বলছিলাম তখন সে এসেছিল, তাই তো? তো এই জাতীয় কথাগুলো যখন আমি বলি, এই জাতীয় কথাগুলো যখন বলি, তার মানে একটি কাজ চলমান অবস্থায় ঠিক আরেকটি কাজ হওয়াকে বোঝায়, তাই না? একটি কাজ যখন চলছে ঠিক সেই অবস্থায় আরেকটি কাজ শুরু হওয়াকে বোঝায় বা হঠাৎ করে হওয়াকে বোঝায়, সেটি হোক বর্তমানে হোক অতীতে। তাহলে খেয়াল করে দেখেন, আমি যখন ঘুমাচ্ছি আমাকে তখন বিরক্ত করবে না। আমি যখন ঘুমাচ্ছি কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি যখন ঘুমাচ্ছি তখন আমাকে বিরক্ত করবে না, কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট। আমি যখন ঘুমাচ্ছিলাম তখন আমাকে বিরক্ত না করতে, আমি যখন ঘুমাচ্ছিলাম কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস। তখন আমাকে বিরক্ত না করতে কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট। অর্থাৎ একটি কাজ চলমান অবস্থায় ঠিক আরেকটি কাজ হওয়াকে বোঝাতেই while অথবা when ব্যবহৃত হয়, তাই না?
তাহলে যদি খেয়াল করে দেখেন এর একটি অংশ যেই টেন্সে থাকবে অপর অংশটি সেই টেন্সেরই চলমান অংশে থাকবে বা সেই টেন্সেরই কন্টিনিউয়াস টেন্সে থাকবে, তাই তো? তাহলে তার মুখস্থ করতে হয় না। আসেন, while অথবা when এর একটি অংশ যদি আমি দেখি প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে অপর অংশে কোন টেন্সে হয়ে যায়? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবং while অথবা when এর একটি অংশ যদি আমি দেখি পাস্ট, পাস্ট ইনডেফিনিট, তাহলে অপর অংশে কি হয়ে যাবে? ডেফিনেটলি পাস্ট কন্টিনিউয়াস। তার মানে আমরা বলতে পারি while অথবা when এর একটি অংশ ঠিক যেই টেন্সে থাকবে অপর অংশটি সেই টেন্সেরই কন্টিনিউয়াস বা চলমান অংশে বোঝাবে, তাই তো? বুঝেছেন? জি স্যার। কি বুঝেছেন বলেন? লজিক্যালি বুঝেছেন নাকি মুখস্থ করছেন? হ্যাঁ, আচ্ছা, লজিক্যালি, ভেরি গুড। তাহলে লজিক্যালি যদি আমরা বুঝে থাকি সেক্ষেত্রে একটি অংশ আমরা যদি বলি while অথবা when এর একটি অংশ ঠিক যেই টেন্সে থাকবে অপর অংশটি সেই টেন্সেরই কন্টিনিউয়াস টেন্সে হয়ে যাবে। while অথবা when যুক্ত সেন্টেন্সের একটি অংশ যেই টেন্সে থাকবে, একটি অংশ যেই টেন্সে থাকবে অপর অংশটি সেই টেন্সেরই কন্টিনিউয়াস টেন্সে হয়ে যাবে। অপর অংশটি সেই টেন্সেরই কন্টিনিউয়াস টেন্সে হয়ে যাবে, সেই টেন্সেরই কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। কন্টিনিউয়াস টেন্স এ হয়ে যায়, হয়ে যায়, তাই তো? লিখে ফেলি। লিখেছেন? নতুন এই যারা আনমিউট করে দিয়েছি দু একজনকে, আপনারা চুপ করে থাকলে হবে, লেখেন না এখনো? হয়ে গেছে স্যার লেখা। আচ্ছা, ঠিক আছে। তারপরে যদি আমরা দেখি যখন বলা হচ্ছে while অথবা when এর এক্সাম্পল বলা হচ্ছে ডোন্ট মেক আ নয়েজ while your father is sleeping, তাহলে এই অংশটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে অপর অংশ কোন টেন্সে আছে? কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। সিমিলারলি when কথাটি আছে এই অংশ কোন টেন্সে আছে? কন্টিনিউয়াস আছে। পাস্ট কন্টিনিউয়াস। তাহলে অপর অংশ কোন টেন্সে যাবে? পাস্ট ইনডিফিনিট। তাহলে লিখে ফেলি এই এক্সাম্পল দুটো। জি স্যার। while অথবা when এর একটি অংশ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে অপর অংশ প্রেজেন্ট কন্টিনিউয়াস, একটি অংশ পাস্ট ইনডিফিনিট থাকলে অপর অংশ পাস্ট কন্টিনিউয়াস, তাই তো? এই কে কথা বলে বলে লেখেন বাচ্চা? স্যার সরি স্যার বলবো আমি এখন আনমিউট আছি। আচ্ছা, সমস্যা নাই। এরপরে যদি চুপ 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 করে লেখেন, হয়েছে? আচ্ছা, শেষ, তাই তো? তাহলে while অথবা when এর একটি অংশ যেই টেন্সে থাকবে অপর অংশটি সেই টেন্সেরই চলমান অংশে বোঝানো হয়। এবার আসেন বিফোর এবং আফটার। বিফোর এবং আফটার দিয়ে আমরা করেছিলাম টেন্সের ক্লাসে, মনে আছে নাকি ভুলে গিয়েছেন বলেন তো? বিফোর হচ্ছে পূর্বে, বিফোরের পূর্বে কি কোন টেন্স? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। আফটার হচ্ছে পরে, আফটার পরে কি? পাস্ট পারফেক্ট। বাকি দুটো জায়গায় কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট। এটা রাইট ফর্ম অফ ভার্ব থেকে গুরুত্বপূর্ণ। দেখেন বলা হচ্ছে উই হ্যাড অ্যাটেন্ডেড দ্য ক্লাস বিফোর দ্য টিচার এন্টার্ড এবং আই রিচ দ্য স্টেশন আফটার দ্য ট্রেন হ্যাড লেফট। আফটার এর পরে হ্যাড এবং বিফোর এর পূর্বে হ্যাড, মনে আছে না? বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট, আফটার এর পরে পাস্ট পারফেক্ট, বাকি দুটো জায়গায় পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাই তো?
জি স্যার এখন এটা তো আপনারা লিখেছেন, আরো একটা জায়গা আছে যেখানে বিফোর আফটার ব্যবহৃত হয়, সেটি হচ্ছে ফিউচার পারফেক্ট এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যখন একটা সম্পর্ক থাকে তখন। আসেন দেখি, ধরেন কোন একটি সেন্টেন্সে বিফোর আছে, এই বিফোর এর পূর্বে, বিফোর এবং আফটার দুটো একই রকম করে কাজ করতে পারে। বিফোর এবং আফটারের পূর্বে যদি থাকে ফিউচার পারফেক্ট, তাহলে বিফোর এর পূর্বে ফিউচার পারফেক্ট, আফটার এর পূর্বে হচ্ছে ফিউচার পারফেক্ট। এবং বাকি দুটো জায়গায় হয় কি জানেন? প্রেজেন্ট ইনডেফিনিট। বাকি দুটো জায়গায় হয় প্রেজেন্ট ইনডেফিনিট। এখন বিফোর এর পূর্বে হচ্ছে কি? প্রেজেন্ট ফিউচার পারফেক্ট। খুব মজার একটা কমেন্ট করেছেন, যদিও মজার না, এটা হয়তো সিরিয়াসলি কমেন্ট করেছেন যে স্যার একদিন বেশি পড়লে পরের দিন জ্বর চলে এসে যায়, সমাধানে কিছু পরামর্শ দিলে উপকার পেতাম। আচ্ছা, এটার পরামর্শটা হচ্ছে কি, নিজের খেয়ালের দিকে, মানে নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন আর কি। নিজের খেয়ালের দিকে শরীর রাখবেন বলতে চাচ্ছিলাম আমি, কিন্তু সেটা তো ভুল হয়ে যেত। মানে নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন যাতে করে আপনার মানে অসুস্থতা, মানে সুস্থতা আল্লাহর দিয়ে অনেক বড় একটা নিয়ামত। আপনি যদি অসুস্থ হয়ে যান তাহলে পড়ালেখা দেখা যাবে যে আপনার করতে পারবেন না। তো সেই জন্য আস্তে আস্তে শরীরের উপর প্রেসার আস্তে আস্তে নেওয়া শিখুন। আর খাবার দাবারের ক্ষেত্রে, রেস্ট নেওয়ার ক্ষেত্রে প্রপারলি আপনার মানে কি বলে যে নিজেকে রেস্ট দেবেন আর কি। শরীরের রেস্টেরও প্রয়োজন আছে। এখন রেস্ট না, আপনি যদি এক নাগারে শুধু পড়েই যান, প্রপার রেস্ট না নেন শরীরের জন্য, এটা আপনার শরীরের জন্য ক্ষতিকর। তো সেজন্য একদিন আপনি না হয় খুব পড়লেন, এরপরে যে 2 দিন অসুস্থ থেকে ঘুমিয়ে থাকলেন, তো সেই 2 দিনে তো আর পড়া হবে না, তাই না? তো সেজন্য নিজের মানে আস্তে আস্তে ব্যালেন্স করে একটু করে প্রেসার বাড়াতে থাকেন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন বিফোর এর পূর্বে হচ্ছে ফিউচার পারফেক্ট, বিফোর এর পর আফটার এর পরে হচ্ছে ফিউচার পারফেক্ট, বাকি দুটো জায়গায় কি? প্রেজেন্ট ইনডেফিনিট। যেটা আমি বলেছিলাম ফিউচার পারফেক্টের ক্ষেত্রে যে চুরি জাতীয় কথাগুলো আছে, মনে আছে? যে চুরি জাতীয় কথা, যে মা দেখার আগে এটা আমরা করে ফেলবো, এরকম কথা বলেছিলাম না ফিউচার পারফেক্ট পড়ানোর ক্ষেত্রে? মা আসার আগে এটা হয়ে যাবে, এরকম কথাগুলো। তো সেক্ষেত্রে একটি কাজ হওয়ার আগে আরেকটি কাজ হয়ে যাও, ভবিষ্যৎকালে একটি কাজ হওয়ার আগে আরেকটি কাজ হওয়া, এমন বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্সটি হয়। যখন আপনি বিফোর এবং আফটার এর কথা বলছেন, সেক্ষেত্রে ধরেন আমি যদি বলি we shall have talked before mother comes. We shall have talked before mother comes. অর্থাৎ মা আসার আগে আপনি কথা বলে থাকবেন। কারণ কি? মা আসলে আপনাকে মানে পিটুনি দিবে আর কি, বুঝতে পেরেছেন? তো মা আসার আগে কথা বলে ফেলবেন। কার সাথে বলবেন আপনিই জানেন, আমি তো জানি না। তো সেক্ষেত্রে মা আসার আগে, ওই যে বলেছিলাম চুরি জাতীয় কথা, অর্থাৎ বিফোর এর পূর্বে হচ্ছে ফিউচার পারফেক্ট, বিফোর এর পরে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। সিমিলারলি আমরা যদি আরো একটি সেন্টেন্স বলি, I shall have studied before teacher asks. I shall have studies before teacher asks. টিচার আমাকে বলার আগে আমি পড়া শেষ করে ফেলবো। আপনি খুব লক্ষ্মী মানুষ এই জায়গার মধ্যে। প্রথম সিচুয়েশন হচ্ছে আপনার মতো দুষ্ট দুনিয়াতে নাই, আর দ্বিতীয় সিচুয়েশন হচ্ছে আপনি খুব লক্ষ্মী মানুষ। এখন কোনটা হবেন সেটা তো আপনার উপরে ডিপেন্ড করছে, তাই তো? তো দেখেন বিফোর এবং আফটার এর যে ব্যাপারটা আছে, বিফোর এর পূর্বে যদি থাকে ফিউচার পারফেক্ট, তাহলে বিফোর এর পরে হয়ে যাচ্ছে কি? প্রেজেন্ট ইনডেফিনিট। এবং আফটার এর পরে, এগেইন আফটার এর পরে যদি থাকে ফিউচার পারফেক্ট, তাহলে আফটার এর পূর্বে হয়ে যাচ্ছে কি? ফিউচার পারফেক্ট, প্রেজেন্ট ইনডেফিনিট। বিফোর এবং আফটার। এখন আপনাদের কাছে একটা কনফিউশন মনে হতেই পারে যে স্যার তাহলে কোন জায়গায় বিফোর, কোন জায়গায় আফটার কিভাবে মনে রাখতে পারি? আসেন একটু দেখি। মানে ওই যে বিফোর আফটার দিয়ে তো আপনি পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডেফিনিটও শিখেছেন, তাই না? দুই জায়গায় কনফিউশন হতে পারে, যেই জায়গায় আমরা একটা যুগান্তকারী টেকনিকের মাধ্যমে মনে রাখবো যে বিফোর আফটার এর পূর্বে পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডেফিনিটের সম্পর্ক, ফিউচার পারফেক্ট এবং প্রেজেন্ট ইনডেফিনিটের সম্পর্ক, সেটা একটু টেকনিক দিয়ে মনে রাখি। দেখেন, যদি
ফিউচার পারফেক্ট ও প্রেজেন্ট ইনডেফিনিট কোন সেন্টেন্সে থাকে, তাদের মধ্যে না ভালোবাসার সম্পর্ক আছে, মানে তারা হচ্ছে কি ইকুয়াল টু লাভড। সিমিলারলি পাস্ট পারফেক্ট প্লাস পাস্ট ইনডেফিনিট, তাদের মধ্যেও হচ্ছে লাভ। এটা হচ্ছে কি, ওই যে আপনারা স্কুল কলেজে দেখেছেন না, দেয়ালের মধ্যে যে লেখা হতো এ প্লাস সে ইকুয়াল টু ভালোবাসা, এরকম দেখেছেন নিশ্চয়ই, যে তার সাথে তার নাম ইকুয়াল টু ভালোবাসা। আপনারা লিখেছেন কিনা জানি না, আপনারা কেউ লিখেছেন যে কারোর একটা নাম দিয়ে? কয়দিন আগে আমি দেখলাম কোথায় যেন আমার নাম দিয়ে লাভ লেখা, ভাগ্য ভালো যে কারোর সাথে প্লাস দেয় নাই, আমার নাম দিয়ে লাভ লেখা। তো আমি পরে বললাম যে ঠিক আছে, আমাকে ভালোবাসে, সমস্যা নাই, কিন্তু প্লাস দেয় নাই, যে জন্য খুবই আপনার ভালো লেগেছে আর কি। তো যাই হোক, এই যে ছোটবেলায় বিভিন্ন স্কুল কলেজের দেয়ালগুলোতে এই জিনিস খুব লেখা থাকতো যে এ প্লাস সে ইকুয়াল টু ভালোবাসা, তারপর এ প্লাস সে ইকুয়াল টু ভালোবাসা। সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট আর ফিউচার পারফেক্ট একসাথে, তাদের মধ্যে একটা ভালোবাসা সম্পর্ক। সিমিলারলি পাস্ট ইনডেফিনিট প্লাস পাস্ট পারফেক্ট, তাদের মধ্যে একটা ভালোবাসা সম্পর্ক, তাই তো? তাহলে মনে রাখা যায় যে ফিউচার পারফেক্টের সাথে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্টের সাথে পাস্ট ইনডেফিনিট, মনে রাখা যায়? জি স্যার। ওকে, চান তাহলে এটা আমাদের শেষ হলো। এরপরে আসেন আমরা যদি যাই হ্যাড বেটার অথবা উড রাদার, যে কথাগুলোর দুটোর অর্থই হচ্ছে উত্তম উপদেশ। আমরা যখন কোন একটি সেন্টেন্সে হ্যাড বেটার দেখি, এই হ্যাড বেটার দিয়ে সাধারণত বোঝানো হয় বরং, উড রাদার কথাটি দিয়েও বোঝানো হয় বরং, এটা না করে বরং সেটা করো। যেমন আমি এখন আপনাদেরকে বলতে পারি যে আপনি বরং না ঘুমিয়ে ক্লাস করতে পারেন, তাই না? এই সময় আপনি বরং না ঘুমিয়ে ক্লাস করতে পারেন। আবার আমি এটা বলতে পারি, এই কথাটি এইভাবে বলতে পারি যে বরং আপনি এই সময় ক্লাসটা করলে বেশি ভালো হবে। কোনো কাজের সাথে আমি তুলনা কিন্তু দেইনি, ঠিক আছে? কোনো কাজের সাথে আমি তুলনা দেইনি, আমি জাস্ট বরং কথাটি বলছি। হ্যাড বেটার অথবা উড রাদার এই অর্থে ব্যবহৃত হয়। আসেন একটু দেখি, যখন কোন একটি সেন্টেন্সে হ্যাড বেটার থাকে, হ্যাড বেটার এবং উড রাদার, এই দুটি কথার অর্থই হচ্ছে উত্তম উপদেশ। উত্তম উপদেশ। এখন কোন সেন্টেন্সে হ্যাড বেটার অথবা উড রাদার যাই থাকুক না কেন, এদের পরে সব সময় ভার্বের বেস ফর্ম বসবে। বেস ফর্ম কোনটি? বেস ফর্ম কোনটি বলেন? গো। আরে গো কি শুধু একটা বেস ফর্ম দুনিয়াতে? মানে ভার্বের যে অপরিবর্তিত রূপটা আছে সেটাই তো বেস ফর্ম, তাই না? একটি ভার্বের যে রূপটির কোনো পরিবর্তন হয়নি সেটিকে আমি বলবো ভার্বের বেস ফর্ম। অর্থাৎ হ্যাড বেটার অথবা উড রাদার এই কথাগুলো যদি কোনো একটি সেন্টেন্সে থাকে, তাহলে এরপরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে যায়, যেই ফর্মের কোনো পরিবর্তন হয়নি, তাই তো? এখন যদি আমরা কোন একটি সেন্টেন্সে দেখি হ্যাড বেটার আছে অথবা উড রাদার আছে, সেক্ষেত্রে তাদের পরে মেইন ভার্বের বেস ফর্ম বসবে, কোনো পরিবর্তিত রূপ বসবে না। এখন আরো একটা কথা আছে, সে কথাটা কি? যদি কোনো সেন্টেন্সে হ্যাড বেটার অথবা উড রাদার থাকে, উড রাদার এবং হ্যাড বেটার একে অন্যের জায়গায় বসলেও কোনো সেন্টেন্সে যদি তুলনার ক্ষেত্রে দেন কথাটি থাকে, তাহলে অবশ্যই উড রাদার বসবে। সেক্ষেত্রে হ্যাড বেটার বসালে ভুল হবে। হ্যাড বেটার উড রাদার একে অন্যের জায়গায় বসতে পারে, কিন্তু যদি তুলনার ক্ষেত্রে দেন কথাটি থাকে তবে অবশ্যই কি বসবে? উড রাদার। হ্যাড বেটার বসানো ভুল হয়ে যায়। আসেন তো দেখি, এই যে দেন কথাটি, এই দেন কথাটি হচ্ছে, আমি একটু আগে যে আপনাদেরকে বললাম না যে তুমি বরং না ঘুমিয়ে ক্লাসটি করো, তুমি বরং না ঘুমিয়ে ক্লাসটি করো, এখানে কি দুটো কাজের মধ্যে একটি কাজকে বোঝাচ্ছে না যে এই কাজটি না করে সেটি করো, তাই না? ফাতেমা তুলসী, তাহলে তুমি বরং এই কাজটি না করে সেই কাজটি করো। সেক্ষেত্রে তুমি বরং এই কাজটি না করে সেই কাজটি করো যখন বলা হচ্ছে, একটি কাজ না করে আরেকটি কাজকে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ বলা হচ্ছে, অর্থাৎ দেন। তুলনার ক্ষেত্রে দেন কথাটি থাকলে অবশ্যই উড রাদার বসবে, যেখানে কম্পারিজন বোঝায়। এখন খেয়াল করে দেখেন, সেন্টেন্স যদি আমি বলি, দেখেন বলা হচ্ছে ইউ হ্যাড বেটার স্টে অ্যাট হোম,
এখানে ইউ হ্যাড বেটার স্টে কি ভার্বের বেস ফর্ম না? স্টে, জি স্যার। ইউ হ্যাড জি, বেটার স্টে অ্যাট হোম। এখন আপনি এখানে ইউ হ্যাড বেটার না বসিয়ে উড রাদারও বসাতে পারতেন, কারণ এরপরে তো দেন নাই, সেন্টেন্সে কোথাও দেন আছে? না স্যার। নাই। কিন্তু আপনি যখন বলছেন ইউ উড রাদার স্টে অ্যাট হোম দেন গো আউট, এখানে কিন্তু দেন আছে। এই দেন থাকার কারণে এখানে অবশ্যই উড রাদার বসবে, এখানে হ্যাড বেটার বসালে ভুল হবে স্যার। পরে এদের পরে ভার্বের বেস ফর্ম বসে, এদের পরে ভার্ব এর বেস ফর্ম বসে, এবং তুলনার ক্ষেত্রে দ্যান থাকলে অবশ্যই উড রাদার বসাতে হয়। উড রাদার বসাতে হয়, সেক্ষেত্রে হ্যাড বেটার বসালে ভুল হয়, বসাতে হয়, সেক্ষেত্রে হ্যাড বেটার বসালে ভুল হয়, বসালে ভুল হয়। এখন এটাকে সহজ করে যদি মনে রাখতে চাই, খেয়াল করে দেখেন, দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে কয়টি পার্ট থাকে, কয়জন মানুষ থাকে? দুইজন স্যার। দুইজন। তাহলে দুই হতে গেলে টু প্রয়োজন এখানে, তাই না? টু প্রয়োজন না? এখন জি, স্যার। টু হতে গেলে দেখেন এখানে ডব্লিউ ও আছে, এর আগে একটা টি দিয়ে দিলে টু হয়ে যায় না? জি স্যার। এখন দেখেন তো টি যুক্ত দেন আপনি সেজন্যই সেন্টেন্সে অ্যাটাচ করবেন, মানে টু বানানোর জন্য দেন থাকলে এর আগে উড রাদার বসবে, ঝামেলা শেষ। টেকনিক আর কি, টেকনিক করে মনে রাখলেন ব্যাপারটা। ক্লিয়ার? জি স্যার। মনে থাকবে? জি। তাহলে এক্সাম্পল গুলো একটু লিখে ফেলি, যে ইউ হ্যাড বেটার স্টে অ্যাট হোম, ইউ উড রাদার স্টে অ্যাট হোম দ্যান গো আউট, দুটো এক্সাম্পলই লিখে ফেলেন।